শিখা হাজরা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমি এখন সুচিত্রা ভট্টাচার্যের অচিন পাখি গল্পটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। অঞ্জনা জল ভরা চোখে দেখছিল পাখিটাকে। ছোট্ট এতটুকুন তুলতুলে পাখি, এক হাতের মুঠিতেই বুঝি ধরে ফেলা যায় তাকে। গাঢ় নীল রঙের ডানা, আলতা মাখা ঠোঁট, মাথায় ছোট্ট লাল ঝুঁটি, বুকের নিচে সাদা হলুদের ছিটছিট, চোখ দুটো মিশমিশে কালো। শোয়ার ঘরের দক্ষিণে একটাই খোলা জানলা, জানলা জুড়ে লতাপাতার নকশা করা পাহাড়ি গ্রিল। সেই গ্রিলে বসে পাখি আবার ডাকল, কই কই। অঞ্জনার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মৌ কি ডাকলো তাকে? পাখি আবার ডেকেছে, কই কই। কোত্থেকে এলো পাখিটা? এভাবে ডাকছেই বা কেন? আগে তো কখনো পাখিটাকে চোখে পড়েনি অঞ্জনার। তার চোখে পড়ার কথাও নয়, দেখবেটা কখন? এই 1 মাস ধরে বাড়ি ভর্তি শুধু লোক আর লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি। সকাল বিকেল সন্ধে বাড়ি পরিপূর্ণ। বাবা আসছে, কাকা আসছে, ভাসুর যা দেওর ননদরা আসছে তো আসছেই। যে খবরটা শোনে সেই দৌড়ে আসে। মা দিদিরা তো এসে ছায়ার মতো আশেপাশে রইল বেশ কটা দিন। দাদা বৌদিরা এবেলা ও বেলা। বুকের মধ্যে কান্না জমাট, ফাঁকটুকুও ছিল না অঞ্জনার। প্রথম কদিন তো একেবারেই না। দাদা, ভাই, ভাসুর, দেওররা সেই যে পাষাণ চাপা বুকে শ্মশানে রেখে এলো মেয়েটাকে, তারপর থেকে টানা 3 দিন ঘুমের ওষুধে অঞ্জনা আধা অচেতন। অদ্ভুত সেই ঘোরের মধ্যে অঞ্জনা শুধু আবছাভাবে শুনছে কথা আর কথা। 2 কামরার ছোট্ট ভাড়া বাড়ি, অবিরাম কথার প্লাবনে থই থই। বসার ঘর, শোয়ার ঘর, রান্নাঘর, সোফা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আয়না, হাতা, খুন্তি, হাঁড়ি, কড়া, সব কিছুতেই ঝিঝির ডাকের মতো একঘেয়ে এক টানা বেজে চলেছে কথারা। ডান পাশ ফিরলে শব্দ বাজে। মেয়েটা এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে ভাবতেই পারিনি গো। কি সুন্দর কটকট করে কথা বলতো সারাক্ষণ। 3 বছরের মেয়ে কেমন পাকা বুড়ির মতো গান গাইতো, ধীরে ধীরে প্যার কা বাড়ানা হ্যায়। এই তো পয়লা বৈশাখে আমাদের ওখানে গিয়ে আমার গলা জড়িয়ে কি বায়না, কাকি গো আজ 1লা বৈশাখ, আজ আইসক্রিম খেলে গলা ব্যথা হবে না। আইসক্রিম বলতো না, বলতো আশা করি। বাঁ পাশে ঘুরলে ঘর জুড়ে আরেক ধরনের ফিসফাস, ক্ষোভ, ক্রোধ, হাহুতাশের তপ্ত বাতাস। ওইটুকু মেয়ের গলায় অত বড় একটা ছিপি আটকেছে, তাকে কিনা 6 ঘন্টা এমনি এমনি ফেলে রাখলো হাসপাতালে। ডাক্তারগুলোকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দেওয়া উচিত। পাষণ্ড পাষণ্ড সব। অমন একটা ফুলের মতো মেয়ে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে, দেখো একটু মায়া হলো না? এখন তো আইন হয়ে গেছে, ডাক্তার নার্সগুলোর নামে এক্ষুনি কেস করে দেয়া দরকার। চিত হলে উপুর হলে ভারী বাতাস কাঁপছে থরো থরো। নাতনি আমার 2 দিনের জন্য মায়া বাড়াতে এসেছিল গো। পাপের পৃথিবীতে আর টিকতে পারল না। তিনিই দিয়েছিলেন, তিনিই নিয়ে নিলেন। দুর্ঘটনাটা নিমিত্ত মাত্র। অত সব অজস্র কথার দিনে পাখিটা কি এসেছিল কখনো? শুনেছি কিছু, কে জানে। অঞ্জনা আঁচলে মুখ মুছল। যারা এসেছিল তারা সবাই চলে গেছে একে একে। এখন শুধু সে আর শান্তনু, আর 2 কামরার এই ছোট্ট ভাড়া বাড়ি। ছোট্ট কোথায়, কথারা সব ফিরে যাওয়ার পর
10x12 ঘর দুখানা কখন প্রকাণ্ড মাঠের মতো বিস্তীর্ণ হয়ে গেছে। এ মাঠে এতটুকু সবুজ নেই, আকাশ নেই, শুধু এক রুক্ষ পোড়ামাটি বিরাজ করছে আদিগন্ত। এ মাটির সমস্ত রস নিংড়ে নিয়ে চলে গেছে মৌ। অঞ্জনার সংসার পুরোপুরি দেউলিয়া। এমন এক নিঃস্ব বাড়িতে কেন এলো এই পাখি? এ সপ্তাহ থেকে আবার অফিস বেরোচ্ছে শান্তনু। সে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তবু নির্জনতারও ভাষা থাকে কিছু, এতাল বেতাল, অর্থহীন, তবু তো ভাষা। শব্দের পর শব্দ সাজিয়ে অলিক কিছু বাক্যবন্ধ। সকালবেলা চায়ের টেবিলে মুখোমুখি বসেছে দুজনে। চায়ের সঙ্গে একটা বিস্কুট খাও। ভালো লাগছে না। মাথা ব্যথাটা রাত্রিরে বাম লাগিয়ে কমেছিল? না, ওষুধ খেয়েছিলাম। চায়ে চুমুক দিয়ে শান্তনু আবার কথা খুঁজল। বাড়িতে চিনি নেই কেন? চায়ে চিনি কম দিয়েছ। কমই ভালো, মুঠো মুঠো চিনি খাওয়া ঠিক না। মুঠো মুঠো শব্দ দুটো কিছু না ভেবেই বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। ব্যাস, তাতে সমস্ত কথা হারিয়ে গেল দুজনের। মেয়েটা যখন তখন বয়াম খুলে মুঠো মুঠো চিনি খেত। মেয়েকে জব্দ করতে চিনির বয়াম উঁচু তাকে তুলে রেখেছিল অঞ্জনা। একদিন মোড়ায় উঠে সেটা পারতে গিয়ে ঠাস করে মেয়ের গালে একটা চড় মেরেছিল। সারাক্ষণ মুঠো মুঠো চিনি খাওয়া তোমার আমি বার করছি। শান্তনু দৌড়ে এসে মায়ের হাত থেকে বাঁচিয়েছিল মৌকে। অঞ্জনা চুপচাপ চায়ে চুমুক দিচ্ছে। শান্তনুর চোখ মিছিমিছি খবরের কাগজের পাতায়। দুজনেই প্রাণপণে অন্য কোনো কথা খুঁজে পাওয়ার জন্য হাঁচড় পাঁচড় করছে। দুজনেই প্রাণপণে চায় কাঠের টেবিলটা কিছু কথা বলে উঠুক, দেয়াল থেকে ফুটে বেরোক অন্য কোনো শব্দ। কিন্তু শব্দের পৃথিবী পাথরের মতো চুপ। শান্তনু রোবটের মতো হাত পা নাড়ল কিছুক্ষণ। রোবটের মতো উঠে বাথরুমে ঢুকে গেল। রোবটের মতো অঞ্জনা চলে গেল রান্নাঘরে। বাথরুমের রোবট এক দৃষ্টে তাকিয়ে আছে গোলাপি রঙের বেবির টুথব্রাশটার দিকে। রান্নাঘরের রোবট স্থির চোখে দেখছে উঁচু তাকে তুলে রাখা পোর্সিলিনের বয়াম। অফিস বেরোনোর আগে অঞ্জনার মাথায় হাত রাখল শান্তনু। ঠিক সময়ে খেয়ে নিও কেমন, বেলা করো না। অঞ্জনার গলা কেঁপে গেল। কখন ফিরছ? যত তাড়াতাড়ি পারি। এসে আজ তোমাকে নিয়ে দিদির বাড়ি যাব। দরজার বাইরে পা ফেলতে গিয়েই শান্তনু শোকেসটার দিকে তাকিয়ে ফেলল। অঞ্জনার জামাইবাবু ল্যামিনেট বাঁধাই করে শোকেসের মাথায় মৌকে সাজিয়ে রেখে গেছে। শান্তনুর চোখে চোখ পড়তেই মেয়েটা হেসে উঠেছে খিলখিল। শান্তনু মনে মনে বলল, টাটা মৌ। শান্তনু চলে গেলে গোটা বাড়ি ধীর পায়ে ঘুরে বেড়ায় অঞ্জনা। খবরের কাগজে চোখ বোলায়। দুনিয়া জুড়ে এত লক্ষ লক্ষ খবর ছড়িয়ে একটা খবরও অঞ্জনার মস্তিষ্কে সেদতে পারে না। কাগজ ভাঁজ করে আবার সে ঘর ও ঘর করে। সর্বত্র ছড়িয়ে আছে মৌ, মৌ, মৌয়ের জামা, মৌয়ের জুতো, মৌয়ের খুদে খুদে হাঁড়ি করা খুন্তি, চোখ পিটপিট বারবি ডল, লাল কালো টেডি বিয়ার, অজস্র রঙিন ছবির বই, ড্রয়িং খাতা। খাতা জুড়ে সূর্যিমামার মুখ এঁকে রেখেছে মৌ। প্যাস্টেল পেন্সিলে রং করা হলুদ বৃত্তের মাঝখানে একটা দাড়ি গোপওয়ালা মানুষের মুখের আদল। চোখ দুটো তার বেড়া বেঁকা গোল। দাড়ির জায়গায় যেমন খুশি সরু মোটা কালো কালো লাইন। অঞ্জনা নির্নিমেষে চেয়ে থাকে ছবিটার দিকে। চোখের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটতে গিয়েও দুমড়ে ভেঙে পড়ে। বেলা যায়। বেলা বাড়লে একসময় ভারী শরীরটাকে টেনে তুলে স্নান সারে অঞ্জনা। যন্ত্রের মতো মুখে ভাত তোলে। তারপর বিছানায় নিথর পড়ে থাকে সারাটা দুপুর। বেলা যায়, আবার যায়ও না। কখনো কখনো সময় এমন খুঁটি গেড়ে দাঁড়িয়ে পড়ে, সমস্ত শক্তি দিয়ে ঠেলেও এতটুকু নাড়ানো যায় না তাকে। সেই নিশ্চল সময়ের প্রতিটি পল অনুপল
একটা একটা করে গুনতে থাকে অঞ্জনা। গুনে গুনে যদি শেষ করা যায় দীর্ঘ দুপুর, এই আশায়। এরকমই অসহ্য সময়টাতে পাখিটা আসতে শুরু করেছে আজকাল। অঞ্জনা সেদিন মন দিয়ে লক্ষ্য করলো পাখিটাকে। প্রথমে জানলার কার্নিশে এসে টুকুস করে বসল। কয়েক পলক চোখ লক্ষ্য করলো পাখিটাকে। প্রথমে জানলার কার্নিশে এসে টুকুস করে বসল। অঞ্জনা অন্দরমহলটাকে দেখে নিল। পাখিটা কাউকে যেন খুঁজছে। লেজ নাচিয়ে ডেকে উঠল, কই কই। অঞ্জনা পায়ে পায়ে এগোলো। সঙ্গে সঙ্গে ঝিলিক হেসে উড়ে পালিয়েছে পাখি। জানলার গ্রিলে মুখ ঠেকিয়ে অঞ্জনা বহুক্ষণ খুঁজল তাকে। নাগরিক নিয়ম ভেঙে এ বাড়ির গায়ে এক ফালি জমি কী করে যেন ফাঁকা পড়ে আছে এখনো। গাছ আগাছায় ভরাট। তার মধ্যে দু তিনটে নিষ্ফলা পেঁপে গাছকে টপকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে এক কৃষ্ণচূড়া। ফুলে ফুলে তার ডালপালা অদৃশ্য প্রায়। ওখানেই কি লুকোলো পাখি, নাকি পেঁপে ডালে বাসা বেঁধেছে? নকশা করা গড়াদে মুখ চেপে অঞ্জনা তন্ন তন্ন করে খুঁজছে পাখিটাকে। কৃষ্ণচূড়ার কাণ্ড বেয়ে দুটো কাঠবিড়ালি ছুটোছুটি করছে ক্রমাগত। একজোড়া ছাতার পাখি ডালে বসে খুঁজছে পরস্পরকে। গোটা কয়েক শালিক আগাছার ঝোপে তারস্বরে নির্বিকার ঝগড়া করে চলেছে। ওই পাখিটা কোথাও নেই। বাইরের ঘরে কলিং বেল আর্তনাদ করে উঠল। কাজের লোকটা এসে গেছে। সেদিনকার মতো পাখিটাকে ভুলল অঞ্জনা। পাখি কিন্তু ভোলেনি। পরদিন আবার এসেছে, ঠিক ওই দুপুরবেলা। একটু যেন বেশি চঞ্চল আজ। মিহি পায়ে কার্নিশ থেকে গ্রিলে এলো। গ্রিল বেয়ে কার্নিশে দুরন্ত পায়ে কার্নিশ ধরে পায়চারি করলো। উঠতে উঠতে ছুটতে ছুটতে আচমকা ঘুরেছে অঞ্জনার দিকে। নিঝুম ঘরে ঢুকে আলো ছায়ার খেলা দেখাচ্ছে রোদ্দুর। অঞ্জনার নিঃশ্বাস বন্ধ। একটুও নড়তে পারছে না। নড়লেই যদি সে পালিয়ে যায়। পাখিটারও মিশমিশে কালো নিষ্পলক। অঞ্জনার চোখে চোখ রেখে অবিকল মানুষের স্বরে ডেকে উঠল, কই কই। রাত্রে শান্তনুকে গল্পটা না বলে পারল না অঞ্জনা। শান্তনু বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছিল। ইদানিং সিগারেট খাওয়া তার বেড়েছে। শোয়ার আগে মাথায় ধোয়া না গেলে চোখ বুঝতে অসুবিধা হয় তার। অঞ্জনার কথা শুনে সে আনতাবড়ি মন্তব্য করে বসল, মনে হয় ওটা বসন্ত বৌরি। দূর, বসন্ত গৌরী তো টুকটুকে হলুদ হয়। বললাম না, পাখিটার রং ঘন নীল, অনেকটা নেভি ব্লু টাইপ। বুলবুলি টুনটুনি হতে পারে। বুলবুলি টুনটুনির পেটে মোটে ওরকম সাদা হলুদ স্পট থাকে না। তাহলে মুনিয়া। যা, মুনিয়ার মাথায় ঝুঁটি থাকে বুঝি। বুকের ওপর রাখা অ্যাস্ট্রেতে ছাই ফেলল শান্তনু। এতদিন পর অঞ্জনার সঙ্গে হালকা গল্প করতে পেরে ভালো লাগছিল তার। তবে শিওর ওটা নীলকণ্ঠ। মোটেই না, নীলকণ্ঠ অনেক বড় হয়, অত ছোট্ট নাকি। তবে আর নাম মনে করতে পারছি না। পাখি সম্পর্কে আমার নলেজ খুব পুয়ার। অঞ্জনা আলো নিভিয়ে শান্তনুর পাশে এসে শুলো। আমার কীরকম অন্যরকম মনে হচ্ছে। কীরকম? ওটা পাখি নয়। পাখি নয় মানে? শান্তনু শব্দ করে হেসে উঠল। হাসির দমকে বুক থেকে কাচের অ্যাস্টে গড়িয়ে পড়ে যাচ্ছিল। সিগারেটটা তাতে নিভিয়ে তাড়াতাড়ি হাত বাড়িয়ে ঢুকিয়ে দিল খাটের নিচে। এই বলছো পাখি, এই বলছো পাখি নয়? অঞ্জনা যেন নিজের সঙ্গে কথা বলছে এবার। পাখি নয় তো। তবে কি পতঙ্গ? না, ওটা মৌ, আমাদের মৌ। অঞ্জনার স্বর এমন অলৌকিক যে প্রথমটা শান্তনু শিউরে উঠেছে। পরক্ষণে হাত রেখেছে অঞ্জনার গায়ে। কেন এমন করে নিজেকে কষ্ট দিচ্ছ? ফেস দ্য ট্রুথ। মৌ আমাদের ছেড়ে চলে গেছে। মৌ আর আসবে না। অন্ধকারে ছেয়ে গেছে ঘর। গাঢ় নয়, এক ঝাপসা কালো অন্ধকার। অঞ্জনার জানলার এসে দাঁড়ালো। ওপারের ফ্ল্যাট বাড়ি থেকে তেরছাভাবে আলো এসে পড়েছে চিলতে জমিটায়। সেই আলোতে ছায়া ছায়া গাছ আগাছা দেখছে অঞ্জনা। ফিস ফিস করে বলল, ওখানে কোথাও পাখিটা নেই। আমি খুঁজে দেখেছি।
শান্তনু বিছানা থেকে উত্তর দিল, এখানেই থাকতে হবে তার কোনো মানে নেই, অন্য কোথাও থেকে উড়ে আসতে পারে। আমার জানলাতেই আসে কেন? বারে পাশে এক টুকরো ফাঁকা জায়গা, গাছপালাও আছে, যে কোনো পাখি আসতে পারে। ইচ্ছে হলে জানলাতেও বসতে পারে। এতদিন তবে কেন আসেনি? হয়তো এসেছিল, তুমি খেয়াল করনি। সারাদিন যা ব্যস্ত থাকতে। আমি এত বেখেয়াল? একটা পাখি জানলায় এসে বসছে, নাচছে, উঠছে। অঞ্জনার স্বর দূর থেকে দূরান্তরে ভেসে যাচ্ছে। সকালে আসে না, বিকেলে আসে না, শুধু কাঠ দুপুরেই বা আসে কেন? পাখির মনের কথা কি করে বুঝবো বলো? বোঝার দরকার নেই। অঞ্জনার গলা আচমকা তীক্ষ্ণ। তুমি চাও না মৌ আসুক? তুমি মৌকে ভুলে যেতে চাও? আমি জানি। শান্তনু উঠে এসে অঞ্জনার কাঁধে হাত রাখল। তুমি কথাটা উচ্চারণ করতে পারলে? স্বার্থপর, স্বার্থপর সব। মৌকে ভালোবাসতাম বলে কম হিংসে ছিল তোমার? শান্তনুর হাত খসে পড়ে গেল। নিঃশব্দে বিছানায় ফিরে এসেছে সে। নিদালি ছড়িয়ে রাত ঘুম পাড়ায় বিশ্বভুবনকে। শান্তনু আর অঞ্জনার কাছে এসে হার মেনে যায় সেই নিদালি। মানব মানবী নয়, যেন দুটো শরীর বরফের চাঙড় হয়ে শুয়ে থাকে পাশাপাশি। হিম শীতল বাষ্প ছড়ায়, বরফের বাষ্প সারা রাত। তবে রে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে। কই কই, ছি, অত বাজে জিনিসের জন্য বায়না। খাও না, তোমার জন্য তো টিটবিট এনে রাখা আছে। কই কই, ও আজ বুঝি লজেন্স মুখে রুচ্ছে না? শ্যামাপদর দোকান থেকেই তো কিনে আনলাম। শ্যামাপদ আজও কত দুঃখ করলো তুই যে যাস না ওর দোকানে। অঞ্জনা ঝিরঝির হেসে উঠল। কিপটেটাকে পটিয়েছিস বটে। ওই হাড় কিপটে লোক আজরা ভরা জল নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তাও 1 ঘন্টা জল আঙুলের ফাঁক দিয়ে চুয়ে পড়ে না। সেও তোকে ডেকে ডেকে রোজ বিনা পয়সায়। দেখ দেখ, ওর দোকান থেকে আরও কত কি এনেছি দেখ। কই 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 কী রে, নে না। ওই তো জানলায় হজমিগুলি, চানাচুর সব রেখে দিয়েছি। অঞ্জনার গলায় আদল দোল খাচ্ছে। লক্ষ্মী সোনা মেয়ে, আজ অন্তত একটা সন্দেশ খা। খা, তাহলে আইসক্রিম দেব, টুটি ফুটি। বেশ তো, সন্দেশ না খা, দুধটুকু আজ কিন্তু শেষ করতেই হবে, নইলে কিন্তু সেই খেলনাটা পাবে না। বলতে বলতে অঞ্জনা দৌড়ে যায় রান্না করে। গ্যাস উনুনের পাশ থেকে ঠোঙা নিয়ে ফিরে আসে। ভুলেই গেছিলাম রে, তোর বাপিকে দিয়ে আর জিলিপি আনিয়েছিলাম। জানলায় সাজানো সার সার খাবার। কোনো দিন বা খুঁটে খুঁটে খায় পাখি, কোনো দিন ছুঁয়েও দেখে না। স্টিলের বাটি ভর্তি দুধে মুখ ডোবায় কি ডোবায় না, উড়ে যায় ফুরুত। সকালে এখন ঘুম থেকে উঠে ঝড়ের গতিতে হাতের কাজ সারতে থাকে অঞ্জনা। রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার, জমাদারকে জল দেয়া, টুকটাক দোকানপাট, কোনো কাজে আর অনীহা নেই। শান্তনু একেবারে জায়গায় 3 বার চাপায়। তড়িঘড়ি তাকে খাইয়ে প্রায় ধাক্কা মেরে অফিসে পাঠিয়ে দেয় অঞ্জনা। চোখের সামনে খবরের কাগজ পড়ে থাকে, ছুঁয়েও দেখে না। স্নান খাওয়া ঝটপট সেরে পরিপাটি সেজে অঞ্জনার জানলার কাছে বসে। 1 সেকেন্ডের জন্য অন্যদিকে মনোযোগ দেয় না। মুহূর্তের অমনোযোগের জন্যই না তাকে একবার কড়া সাজা দিয়েছে মৌ। দুপুরগুলোকে এত বড়ই ছোট্ট মনে হয় অঞ্জনার। এই আসে এই যায়, ঘড়ি কাঁটা ছোটে পাগলের মতো। অঞ্জনার বুক ঢিপ ঢিপ করে। এই বুঝি এসে গেল ঠিকইছি। রাত মানে এখন সকালের প্রতীক্ষা, সকাল মানে আসছে দুপুর, দুপুর মানে এক অস্ফুট কামনা। থেমে যাক, সময়টা থেমে যাক। দরজা খুলে অঞ্জনা বিব্রত হলো। শান্তনু। শান্তনুর মুখ টকটকে লাল, চোখ ছলছল করছে। কোনো রকমের জুতো খুলেই হুড়মুড় করে বিছানায় গড়িয়ে পড়ল। থার্মোমিটারটা দাও তো। অঞ্জনা আর চোখে একবার জানলার দিকে তাকিয়ে নিল। বিরস গলায় প্রশ্ন করল, জ্বর এসেছে নাকি? কপালে আড়াআড়ি হাত রেখে শুয়ে আছে শান্তনু। হাত না সরিয়েই বলল, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। অফিসে সবাই গায়ে হাত দিয়ে বলল, এক্ষুনি বাড়ি চলে যান। অঞ্জনা নিস্পৃহ মুখে ড্রেসিং টেবিলের ড্রয়ার টানল। ধুলো জমেছে ড্রয়ারে। ক্লিপ, ফিতে, টিপ, লিপস্টিক, পাউডারের ভিড় থেকে
থার্মোমিটার খুঁজে বার করলো। ও ঘরে ডিভানে শুতে পারলে না? দুপুরবেলা তো তোমার ও ঘরে শোয়ার কথা। নিমেষে আরও পাংশু শান্তনু। অভিমানে গলা ভিজে এলো তার। যাচ্ছি, জ্বরটা দেখেই ও ঘরে চলে যাচ্ছি। শান্তনুর মুখে থার্মোমিটার গুঁজে দিয়েই অঞ্জনা সরে যাচ্ছিল। শান্তনু পলকে চেপে ধরেছে তাকে এত জোরে যে অঞ্জনার হাত ঝনঝন করে উঠল। একটু বসো না, 1 সেকেন্ড। শান্তনুর স্বরে এমন কিছু ছিল, এবার অঞ্জনার বুক টলমল। কত সহস্র যুগ পরে শান্তনুর মুখের দিকে ভালোভাবে তাকালো সে। ছলছল চোখ, রক্ত ফেটে পড়া মুখ, চোখের কোণে ঘন কালি, সব মিলিয়ে এক উদ্ভ্রান্ত পুরুষ। থার্মোমিটারের পাড়া দেখতে গিয়ে অঞ্জনার গায়ে কাঁটা দিয়েছে। 103! মা গো! শান্তনুর গলায় কপালে হাত দিয়ে আরও ভালো করে অনুভব করলো তাপটাকে। গোটা শরীর ছ্যাঁত করে উঠেছে। দৌড়ে থার্মোমিটার টেবিলে রাখলো। পুরনো শাড়ি ছিঁড়ে সোজা ছুটেছে বাথরুমে। বাটি করে জল নিয়ে এলো। ড্রেসিং টেবিল থেকে অডিকলন নিয়ে মেশালো বাটির জলে। ন্যাকড়া ডুবিয়ে দ্রুত জলপটি চেপে ধরেছে শান্তনুর কপালে। শান্তনু উঠতে চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে তার 2 কাঁধ চেপে ধরেছে অঞ্জনা। উঠো না, উঠো না প্লিজ। কাঁধ ধরে শান্তনুকে শোয়াতে নিয়ে অঞ্জনা আবার প্রবল ঝাঁকুনি খেয়েছে। এত প্রবল যে মস্তিষ্কটাও তোলপাড়। শক্ত সবল কাঁধ দুটো কবে এমন প্যাকাটির মতো ক্ষীণ, এত রোগা হয়ে গেছে শান্তনু। ভয়ে ভয়ে অঞ্জনা হাত রাখলো মানুষটার পাঁজরে। সব কটা হাড় আলাদা করে গোনা যাচ্ছে। চোয়ালের হাড় দুটো বড় বেশি প্রকট, যেন কণ্ঠাও। অঞ্জনা আচমকা আঁকড়ে ধরেছে শান্তনুকে। বুকে গাল ঘষছে, গালে ঘষছে গাল। সমস্ত শরীর দিয়ে শুষে নিতে চাইছে শান্তনুর উত্তাপ। পাখি এসে ফিরে গেছে। বেলা যায়, দুপুর গড়িয়ে বিকেল আসে। বিকেল পেরিয়ে সন্ধে, সন্ধে ফুরিয়ে রাত। আবারও বিকেল আসে, আবারও সকাল, দুপুর, সন্ধে, রাত। আবারও মিলিত হয়েছে নারী পুরুষ। পাখি এসে ফিরে গেছে। যাক, ফিরেই যাক। মাঝে মাঝে যখন মিহিস্বরের মতো জ্যোৎস্না লুটোপুটি খাবে অঞ্জনার বিছানায়, পাশের জমির পেঁপে গাছ আর কৃষ্ণচূড়া যেদিন হাওয়ায় আপন মনে দোল খাবে সারা রাত, সেই সব রাতেই না হয় অঞ্জনার কাছে আসুক পাখিটা, কান্না হয়ে, স্বপ্ন হয়ে। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন।